সাভারে এনসিপির সমাবেশে হাত বোমা বিস্ফোরণ। দেশে বৃষ্টি, পার্বত্য 3 জেলায় পাহাড় ধসে। শূন্য হাতে বিদায় নিলেন ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। দাবি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও। এমন ভয়ভীতি দেখিয়ে তাদের থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাত 10টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে দলটির সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ এই বিস্ফোরণ সোমবার রাত 10টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে, যখন সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলছিল। এ সময় মঞ্চে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। এই জুলাইয়ে অনেকেই ছাড় পেয়ে গিয়েছে। তারা মঞ্চে ওঠার পরপরই ছোড়া হয় হাতবোমাটি। বিকট শব্দে কেঁপে ওঠে সভাস্থল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। হামলার পরপরই সেখানে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। ভয়ভীতি দেখিয়ে তাদের থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। খুবই পরিকল্পিতভাবে হামলাটা থেকে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনা আসলে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে তাহলে আমরা বুঝবো যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। এদিকে সাভারের হামলার খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করে এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের ব্যর্থতা এবং প্রশাসনের নীরবতার কারণেই এ হামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা। বিরোধী দলের চিফ হুইপকে যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের কতটুকু নিরাপত্তা দিবে আমরা সন্দেহান। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবাইকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় গুরুতর আহত 3 জন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এর প্রভাবে 3 পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশের 4 বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ 3 পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপত্তার স্বার্থে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। বান্দরবানে পাহাড় ধসের চরম ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। গত 1 দশকে জেলাটিতে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে অন্তত 105 জনের। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নতুন করে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলায় 2 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছে প্রশাসন। পাহাড়ের খাড়া ঢালে মাটি কেটে তৈরি করা হয়েছে এক একটি বসতঘর। টানা বৃষ্টি শুরু হলেই এসব ঘরের বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি সহ জেলার 7টি উপজেলার পাহাড়ের পাদদেশে একই চিত্র।
পার্বত্য এই জেলায় সমতল ভূমির পরিমাণ কম হওয়ায় এবং অধিকাংশ বাসিন্দা দরিদ্র সীমার নিচে বসবাস করার কারণে অল্প দামে পাহাড়ি জায়গা কিনে মাটি কেটে বসতি স্থাপন করেন। ফলে বর্ষা মৌসুম এলেই পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী জেলার 7টি উপজেলায় বর্তমানে 5,756টি পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে অনেক আতঙ্ক আছি। দিন মজুরি করে খাই, তেমন জায়গা জমিনও নাই, এই কারণে পাহাড় আছি আর কি। গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা তীব্র হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাইকিং। ঝুঁকি জেনেও অনেকে নিজেদের বসতভিটা ছেড়ে যেতে নারাজ। আতঙ্ক আছে তো, পাহাড় ভাঙিত পারে আরো বৃষ্টি বয়ে মানে পাহাড় ভাঙিয়েছে। আমার তো কোনো জায়গা নেই, আমাদের তো সমর্থ নেই যার জায়গা কিনে ঘর করা, বই হলে তো থাকতে হবে, না হলে তো যাবো কোথায়। এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং পাহাড় ধসের সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় 2 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমার 2টি পয়েন্টে মাতামুহুরীর প্রায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। অন্য জায়গাগুলোতে পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয়কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি, হেডম্যানরা প্রস্তুত আছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাহাড়ি এলাকায় আগামী 9 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পাহাড় ধস ও বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। অবশেষে পূরণ হচ্ছে তিস্তাপাড়ের মানুষের স্বপ্ন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাই শেষে আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। আর এতে কারিগরি ও প্রযুক্তিগত সব ধরনের সহযোগিতা দেবে চায়না। মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে বিদেশি গবেষকদেরও যুক্ত করা হবে। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সুবিধা পাবে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষ। তিস্তা প্রকল্প কে বাস্তবায়ন করবে, চায়না নাকি ভারত? গেল কয়েক বছর ধরেই চলছিল সেই আলোচনা। ভূরাজনৈতিক কারণে বিগত কোনো সরকারি প্রকল্পটি বাস্তবায়ন করতে পারেনি। দোটানার কারণে তিস্তার পানির হিস্যারও সমাধান হয়নি। ফলে প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয়েছে হাজার হাজার ঘরবাড়ি আর ফসলি জমি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আবারও আশার আলো দেখছেন নদীপাড়ের মানুষ। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলছেন, কারিগরি ও প্রযুক্তিগত সুবিধা সহ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সুবিধার আশ্বাস দিয়েছে চায়না। অন্তর্বর্তী সরকারের সময় চায়নার একটি প্রতিনিধি দল প্রকল্পটি নিয়ে বেশ কিছু সম্ভাব্যতা যাচাই করেছে। তবে এই কাজ শেষ হতে সময় লাগবে আরও 6 মাস। এরপরই শুরু হবে প্রকল্পের কাজ। এর জন্য আমাদের একটা স্টাডি টিম কাজ শুরু করে দিয়েছে। দেশীয় চায়নার একটা স্টাডি টিম, টেকনিক্যাল টিম, তারা স্টাডি কমপ্লিট করবে। আমরা আশা করতেছি হয়তোবা 6 মাসে স্টাডি কমপ্লিট করতে সময় লাগতে পারে। সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পানি সম্পদ মন্ত্রী বলেন, চায়না কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিলেও ভারতের সাথে সম্পর্কের কোনো সংকট হবে না। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে সরকার। দেখুন, আমার মনে হয় এই দিকে আমাদের মনোযোগ না। আমাদের মনোযোগটা হলো আমাদের সরকারের মনোযোগটা হলো এটা আমার জনগণের সম্পূর্ণ স্বার্থের ব্যাপার, স্বার্থ সংশ্লিষ্ট। জনগণের জন্য যে উপকারটুকু দেওয়া দরকার, বাংলাদেশে তো এরকম অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করছি বা করব বা করি, সেখানে তো আমার স্বার্থটাকে প্রায়োরিটি দিয়েই আমি একটা রাস্তা করি, একটা ব্রিজ করি, একটা বড় প্রকল্প করি। বাংলাদেশে এরকম শত শত প্রকল্প আছে। প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির অর্থ সরকারের তহবিল থেকেই দেওয়া হবে। তবে প্রকল্প বাস্তবায়নে অর্থের জন্য উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা করবে সরকার, জানান পানি সম্পদ মন্ত্রী। বিভিন্ন দেশের গ্র্যান্ট আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যান্ট আছে, এডিবির ঋণ আছে বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আছে। সেটা চায়নার হইতে পারে, সেটা জাপানের হইতে পারে, জাইকার হইতে পারে। আমরা তো যে কোনো কাছ থেকেই নিতে পারি। নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি বাস্তবায়ন করা হবে আধুনিক কৃষি সেচ ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর 2 পারের যে দীর্ঘদিনের পানির সংকট তা অনেকটাই কমবে। নদীর 2 পারের প্রায় কোটি মানুষের কষ্টের লাঘবের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানও। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিন নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। মাস শেষে তিতাসের বিল পরিশোধ করা হলেও 2 মাস ধরে মিলছে না গ্যাস, জ্বলছে না রান্নার চুলা। শুক্রবার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট।
গ্যাস না পেয়েও বিল দেওয়ার এই বাধ্যবাধকতাকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, নাগরিক চাহিদা পূরণে কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সালমা বেগম রাজধানীর শুক্রাবাদের এই গৃহিণী পরিবারের দৈনন্দিন আহার নিশ্চিতে রান্না করছেন লাকড়ির চুলায়। মধ্যবয়সী এই নারীর জন্য চুলায় আগুন জ্বালানোই এখন বড় সংগ্রাম। অথচ ঘরে তিতাসের গ্যাসের লাইনের সংযোগ থাকলেও নেই গ্যাস সরবরাহ। মানুষের কষ্টেরও একটা সীমা থাকে, 2 দিন 1 দিন থাকে, এটা মাইনে নেওয়া যায়। 3 মাস ধরে গ্যাস নাই, এটা মাইনে নেওয়া যায়। স্থানীয় বাসিন্দা সালমার মতো তানজিনা আক্তার, লিজা আফরিন, শাহনাজ ইসলাম এই ভোগান্তি এলাকার অন্যান্য নারীদেরও। মাসের পর মাস গ্যাস সংকটের ভুক্তভোগী সবাই। ঝামেলা হলে তো আমার সেই আগে থেকেই হওয়ার কথা ছিল, 2-3 মাস থেকে পুরা গ্যাস অফ। ওদের বলা হয়েছে, ওদের ইনফর্ম করা হয়েছে, ওরা জানে যে গ্যাস নেই। এমনিতেও আমরা মাস শেষে বিল দিচ্ছি, কিন্তু তার উপর আমাদের আবার এই খরচটা যাচ্ছে, আর ইলেকট্রিকের খরচটা তো এখন বেড়ে গেছে। সরকারের কাছে একটা সহজ সমাধান চাচ্ছি। কোথাও ভোর রাতে নিভু নিভু গ্যাসের দেখা মিললেও অনেক ক্ষেত্রে 24 ঘন্টায় চুলা জ্বলে না। রান্নাঘরগুলো এখন মুখ থুবড়ে পড়েছে সিলিন্ডার গ্যাস, কেরোসিন কিংবা মাটির চুলার বিকল্প খোঁজার যুদ্ধে। অথচ কংক্রিটের সুউচ্চ ভবনগুলোয় বিকল্প উপায়ে রান্নার কোনো ব্যবস্থা নেই। আমার ঠিক পাশের এই চুলোটিতে গত 3 মাস ধরে কোনো আগুন জ্বলেনি। খাবারের জন্য রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডারের গ্যাস অথবা ইলেকট্রিক চুলা। অথচ চুলা না জ্বললেও তিতাসের বিলের খাতা এখনো বন্ধ হয়নি। আমরা একটু বেসালা বাসায় থাকি, ফ্যামিলি বাড়িতে রাখিয়া 2 টাকা বাঁচানোর লইয়া সরকার তো ওইটা তো বিলটা মাফ করতেছে না, তা আমরা গ্যাস পাইতেছি না। অনেক না হলে তো আমাদের গ্যাসের লাইনে কাটে দাও। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, সে কিডনি পেশেন্ট, সে আরো অনেক অসুস্থ হয়ে গেছে, ভরপুর তুলতে এখন তারা উঠা বন্ধ করেছে, খাইলে খাও না খাইলে না খাও। এদিকে গ্যাস বিল নিয়েও গ্যাস সরবরাহের এমন চিত্রকে ফৌজদারি অপরাধ বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্যাস না দিয়ে টাকা আদায় করা এটা ভয়ানক রকমের ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধের দায়ে তিতাস গ্যাস কোম্পানি, তার কোম্পানির কর্তৃপক্ষ তারা দণ্ডনীয় অপরাধ করছে। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে প্রতিষ্ঠানটির পরিচালন বিভাগের মহাব্যবস্থাপক জানান, চাহিদার তুলনায় সাপ্লাই কম থাকায় এমনটি হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে আগে শিল্প কারখানায় গ্যাস দেওয়া হচ্ছে। এছাড়াও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জরিপ করা হচ্ছে বলেও জানান তিনি। একটা আবেদন করছেন, হ্যাঁ, সেই আবেদনটা আমরা সেলস অফিসে পাঠিয়েছি। এটা সেলস অফিসে পাঠিয়েছি, ওদেরকে একটা তারা সার্ভে করে আমাদেরকে জানাবে কোন কোন এলাকায় যায় নাই, কিন্তু ওরা যেটা সার্ভে করে দেখা যাচ্ছে সেটাতে বিপুল এলাকায় বলতেছে যে গ্যাসের লো প্রেশার আছে। হ্যাঁ, আমরা বলছি যে পার্টিকুলারলি কোন কোন বাসায় পাচ্ছে না এটা একটু জানাতে। নরমালি আমাদের ঢাকায় কিন্তু একটু সাপ্লাই তো কম আছে, আপনি বুঝতেছেন। গ্যাস না পেয়েও বিল দিতে হচ্ছে এমন কথার প্রেক্ষিতে তিনি বলেন, ভোক্তা চাইলে কর্তৃপক্ষ গ্যাসের লাইন বন্ধ করে দিতে পারে। যারা বিল দিচ্ছেন ওনারা যদি গ্যাস না পেয়ে থাকেন, ওনাদের একটা অপশন আছে, ওনারা গ্যাস লাইনটা সারেন্ডার করতে পারে। ওনারা বিল দিতে হবে না, সারেন্ডার করলে আমরা লাইনটা কেটে দিয়ে আসবো। এটা আমরা করতে পারবো। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা। জামালপুর সহ দেশের 5 জেলায় ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা মামলায় 9 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে শরীয়তপুরের বহুল আলোচিত স্কুল ছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে 2 জনকে খালাস এবং অন্য 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। সম্প্রতি ধর্ষণ প্রবণতা রোধে দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে দেশজুড়ে দাবি ওঠে। পরিবর্তিত পরিস্থিতিতে আজও দেশের 5 জেলায় ধর্ষণ মামলায় রায় দেন সংশ্লিষ্ট আদালত। রায়ে 9 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, 2 জনের দেওয়া হয় যাবজ্জীবন। জামালপুরের বকশীগঞ্জে 2025 সালের 25 মে বাড়ি ফেরার পথে গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন গৃহবধূ বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও অন্তত 4 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে 8 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দোষ প্রমাণিত না হওয়ায় 1 জনকে খালাস দেওয়া হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 1 আসামিদের দোষী সাব্যস্ত করে 7 জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। অন্যদিকে নোয়াখালীর চাটখিলে 5 বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় 1 জনকে মৃত্যুদণ্ড সহ 1 লাখ টাকা জরিমানা করেছে বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আদালত আজকে এই মামলায় আসামিকে নারী শিশু নির্যাতন আইনের 9 এর 2 ধারায় সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা
জরিমানা ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন বাদীর স্বজনেরা। দ্রুত রায় বাস্তবায়ন চান তারা। একই দিনে খাগড়াছড়ির রামগড়ে 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে চা দোকানিকে মৃত্যুদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। একই সময়ে গোপালগঞ্জে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারীসহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশাবাদী ছিলাম যে আমার আসামি খালাস হবে এবং ন্যায় বিচার পাবে, কিন্তু আজকে সেই আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এদিকে শরীয়তপুরে 2017 সালে স্কুল ছাত্রী রিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 4 আসামির মৃত্যুদণ্ডের রায় আংশিক বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ 2 আসামিকে খালাস দিয়ে অপর 2 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2019 সালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আপিল শুনানি শেষে হাইকোর্ট সেই রায় কিছুটা পরিবর্তন আনলেন। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার 10 বছর পার হলেও শেষ হয়নি বিচার কাজ। 2016 সালে ঈদের জামাতে ভয়াবহ হামলায় নিহত হন স্থানীয় গৃহবধূ ও পুলিশের 2 সদস্য। সেদিনের ভয়ের স্মৃতির কথা মনে করে এখনও আঁতকে ওঠেন স্থানীয়রা। মামলার রায় না হওয়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। 2016 সালের 7 জুলাই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় মাঠের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের 2 সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। এ সময় পুলিশের গুলিতে নিহত হন জঙ্গি আবির রহমান। হামলার ঘটনায় 24 জনকে আসামি করে মামলা করা হলেও বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 19 জন। মারা যাওয়া আসামিদের বাদ দিয়ে 2018 সালে আদালতে 5 জনের নামে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে বড় মিজান ও আনোয়ার হোসেন গত বছরের মে ও জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পান। ঘটনার 10 বছর পার হলেও এখনো শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। সেদিনের কথা মনে হলে এখনো আতকে ওঠেন স্থানীয়রা। এত বছর হয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতের স্বজনরা। 10 বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। সাক্ষী এখনো চলমানেই আছে, এটা শেষ হবে কোন দিন? সরকার যা দেখ করণের করছে, অতদিন দেখছে, আইসে গেছে, এটা দেখছে, এলাকাতেই তো বিচার, আর তো কোনো বিচার আর হইছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মামলার মোট 102 জন সাক্ষীর মধ্যে ইতিমধ্যে 66 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুতই বাকিদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ সম্পন্ন হবে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার এবং আয়ু রয়ে আছে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালতে গত 6 এপ্রিল এই মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী 7 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। শরফ উদ্দিন জীবন, 1 নিউজ, কিশোরগঞ্জ। সকালের বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য পবিত্র নগরী কোমে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানায় আল জাজিরা। এর আগে লাখো মানুষের অংশগ্রহণে ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এই মিছিল তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন জনগণের কাতারে নেমে আসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির সর্বস্তরের কর্মকর্তারা। মিছিলে অংশ নিতে মোটরসাইকেলে চড়ে আসেন আরাকচি। মিছিল থেকে আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী স্লোগান দেয়া হয়। পাশাপাশি সর্বোচ্চ নেতাকে হত্যার বিচারেরও দাবি করেন সাধারণ ইরানিরা। এদিন 12 ঘন্টার বেশি সময় ধরে চলে এই মিছিল। পুরো আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে এদিন ইরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখা হয়।